মিতুল শুভর পাশে এসে শুয়ে পড়ল। শুভ এতক্ষণ ফোনে ব্যস্ত ছিল। সে এবার ফোনটা সুইচ অফ করে বালিশের পাশটা রেখে দিয়ে মিতুলের দিকে পাশ ফিরে ওর কপালের এলোমেলো চুলগুলোই আঙুলের আদর দিয়ে আঁকিভুকি কাটতে কাটতে বলল, তুমি কি সত্যিই আগামীকাল বাড়িতে যাচ্ছ? কালকে গেলে কবে ফিরবে ও বাড়ি থেকে? তোমার শরীরটাও তো ইদানিং ভালো যাচ্ছে না। ওখানে গিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না তো? মিতুল শুভর হাতটা ধরে বলল, তোমার খালি খালি আমার জন্য এত চিন্তা। আমি কি বাচ্চা নাকি যে আমার অসুবিধা হবে? মায়ের তো পায়ের ব্যথাটা আবার শুনেছি বেড়েছে। কয়েকদিন থাকলে তো মায়ের সুবিধেই হয়। আর তাছাড়া গত 6 মাসে একবারও ও বাড়ি যাওয়া হয়নি। বোন আর বোনের বর তো প্রতি 15 দিন অন্তর যায় মায়ের খোঁজ নিতে। মা আমাকে ফোন করে এ ব্যাপারে খোঁটা দেয়। আমার শুনতে ভালো লাগে না, তাই ভেবেছি আমিও ওদের মতন 15 দিন অন্তর না পারি, অন্তত মাসে একবার মায়ের খোঁজ নিতে যাব। বোন মাকে অনেক কিছু কিনে দেয়, সেগুলো নিয়েও অনেক সময় মা আমাকে কথা শোনায়। তোমার বোন আর বোনের বর অনেক বড় লোক। ওদের সাথে কি আমাদের তুলনা হয়? ওরা তো দেবেই, প্রচুর পয়সা ওদের। খরচ করার জায়গা নেই, তাই তোমার মায়ের পেছনে অত টাকা খরচ করেন। আমি তো সামান্য বেতনে চাকরি করি। আমার পক্ষে সংসার চালানোর পর বাড়তি খরচ করার ক্ষমতা নেই। কিন্তু তুমি যে এখন মায়ের বাড়িতে যাবে বলছো, তোমার তো স্কুল আছে, সেটার কি হবে? লিভ নেবে নাকি? না না, লিভ নেব না। সামনে ইউনিট টেস্ট আছে, এখন তো ছুটি চাওয়া যাবে না। তবে আমি স্কুলের কাছ থেকে পারমিশন কাটিয়েছি, ওনারা পারমিশনও দিয়েছেন। স্কুল নিয়ে কোনো সমস্যা নেই, আমি গিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। যত তাড়াতাড়ি পারবে চলে এসো। আমি তো এখনও গেলামই না, আর এখন থেকে ফেরা চিন্তা। তোমাকে নিয়ে আর পারি না। একটা দিন মায়ের কাছে যাচ্ছি, তাও তুমি সময় বেঁধে দিচ্ছ। এদিকে বোন আর বোনের বর কিছুদিন পরপরই ও বাড়িতে ঘুরতে যায়। তোমার কি মনে হয় না এখানে আমরাই ছোট হয়ে যাচ্ছি? মা তো আমাকে কথা শোনাতে ছাড়ে না, সব সময় বলে আমার বর নাকি কিপটে। এটা কি আমার শুনতে ভালো লাগে? তুমি বলো। মায়ের কাছে কি কখনো সন্তানেরা ছোট বড় হয়ে যায়? আমি তো সংসার নিয়ে আলাদা থাকি, আমারও তো মা বাবা আছে। কই, আমি তো তোমাকে সবসময় যাওয়ার জন্য জোর করি না। সেদিক দিয়ে দেখতে গেলে আমার মায়েরও তো মাসে মাসে খোঁজখবর নেওয়াটা তোমার কর্তব্য। কিন্তু তুমি শুধু তোমার মায়ের কথাই চিন্তা করো, কখনো তো আমার মাকে নিয়ে কিছু বলতে শুনিনি। আর তোমার বোন অনেক বড় লোকের বউ, সে যা যা করবে সেটা কি তোমার করা সম্ভব? এগুলো জানার পরেও যদি তোমার মা এসব নিয়ে খোঁটা দেন, তাহলে সেটা সত্যিই খুব খারাপ লাগে। উনি কি মেয়ের জামের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্যই মেয়েকে বিয়ে দিয়েছিলেন? এভাবে কেন বলছো? মা কি কখনো তোমার থেকে টাকা পয়সা চেয়েছেন? না, তা হয়তো চায়নি, কিন্তু সময় সুযোগ বুঝে ছোট মেয়ের নামে কথা বলে তোমার মন তো ভেঙে দিয়েছে, তাই না? সেটাই বা কম কি? উনি তো জানেন আমাদের পারিবারিক অবস্থা কেমন। তা সত্ত্বেও ওনার ছোট মেয়ে ওনাকে কী দিচ্ছে সেসব কথা তোমাকে না শোনালেই নয়। হয়তো আমার মা ছোট বোনের কথা একটু বেশি বলে। বলবে নাই বা কেন? যার কাছ থেকে বেশি পায় সে তো শোনাবেই। আচ্ছা যাকগে, এসব বাদ দাও। আমি কিন্তু আগামীকাল সকালেই বেরিয়ে যাচ্ছি। তুমি আমাকে সন্ধ্যার পর নিতে যেও। সে যাবে ক্ষণ, এখন আমার ঘুম পাচ্ছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। শুভ মিতুল দুজনে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে সকাল 7টা বাজে। মিতুল শুভকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে বলল, তোমাকে বলেছিলাম আমি আজকে মায়ের বাড়ি যাব। তুমি আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে দাওনি কেন? এখন সকাল 7টা বাজে, এরপরে কখন কি করব? সে মাথা গরম করে বিরক্ত সুরে বলল, মায়ের বাড়িতেও তুমি যাবে, আমাকে কেন উঠিয়ে দিতে হবে? আমি কি তোমাকে রোজ ঘুম থেকে তুলে দেই? কাজটা যখন নিজের, তখন তো নিজেকে সে বিষয়ে তৎপরতা দেখাতে হবে, তাই না? এভাবে চলে যাচ্ছ বুঝি? মায়ের বাড়িতে যাচ্ছ মানছি, তাই বলে আমাকে সকালবেলা 1 কাপ কফিও করে দিয়ে যাবে না? এটা তোমার দায়িত্ব। একদিন একটু কফি নিজে বানিয়ে খেতে পারো না? আমাকে কি দাসীবাদী করার জন্য বিয়ে করেছিলে? সবসময় তোমার হুকুমের গোলাম হয়ে চলতে হবে? আমি একটা জায়গায় যাচ্ছি, কোথায় সকাল সকাল আমাকে ড্রপ করে দিয়ে আসবে? তা না, উল্টো নিজের কফি খাওয়ার কথাটা মাথায় এলো। এখন আমাকে স্টেশনে যেতে হবে, তোমার তো উচিত আমাকে গিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসা। অথচ দেখো, তুমি এখনো বিছানায় পড়ে আছো। স্বামী হিসেবে কোন কর্তব্যটা পালন করো শুনি? আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কবেই তোমাকে ছেড়ে চলে যেত, দায়িত্বহীনতার জন্য। সকাল সকাল 1 কাপ কফির বদলে তোমার গরম গরম কথা শুনতে একদম ভালো লাগছে না। যেখানে যাচ্ছ যাও, এমনিতেই মেজাজটা বিগড়ে দিয়েছ। সকালবেলা কেউ এভাবে তাড়াহুড়ো করে ঘুম ভাঙায়? একটু তো শান্ত ভাষায় বলতে পারতে। গতকাল যদি তুমি আজে বাজে কথা না বলে ঘুমাতে দিতে, তাহলে হয়তো সকালে উঠতে এত দেরি হতো না। তুমি জানো কাল রাতে কতক্ষণ পর আমার ঘুম এসেছিল? মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছিল তোমার কথাগুলো। মেয়েরা কি বিয়ের পরে এতটাই পরাধীন হয়ে যায়? বাপের বাড়ি যেতে গেলেও পারমিশন নিতে লাগবে। কই, আমার বোনকে তো সবসময় তা করতে হয় না। সবসময় আমাদের সংসারে নিজের বোনকে টেনে নিয়ে আসো কেন? তোমার বোনের বিষয়টা আর আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। তোমার বোন যেভাবে স্বেচ্ছাচারিতা করে তুমি পারবে সেভাবে করতে? সে তো নিজের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখেনি,
শুধুমাত্র মাস গেলে মায়ের হাতে কটা টাকা তুলে দেয়, দায়িত্ব শেষ। শুধু টাকা তুলে দিলে যে দায়িত্ব শেষ হয়ে যায় না, সেটা তোমার বোনেরও বোঝা উচিত। হয়তো সেও একদিন বুঝবে। কিন্তু তুমি সবসময় আমাদের সংসারে ঠিক তোমার বোনকে আর তোমার বোনের বরকে টেনে নিয়ে আসবে, যেটা আমার একদমই পছন্দ না। কখনো দেখেছো আমি আমার বোনকে বা বোনের বরকে আমাদের সংসারে ঢুকিয়েছি? তোমার আমার সংসারে শুধু তোমার আমার কথাই হবে, বাইরের লোকের কথা এখানে কেন আসবে শুনি? এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, এরপরে তোমার সাথে বকবক শুরু করলে আমার আজকে যাওয়াই হবে না। এদিকে স্কুল থেকে পারমিশন কাটানো হয়ে গেছে, আজকে যদি আমি ও বাড়িতে যেতে না পারি তাহলে আবার 1 মাস যেতে পারবো না। তুমি কি চাও আমি আজকে বাপের বাড়ি যেতে না পারি? সেজন্যই বুঝি সকাল থেকে আমার সাথে ঝামেলা করছো? আমি কোথায় ঝামেলা করলাম? ঝামেলা তো তুমিই করছো। কি দরকার আমাকে বলার ড্রপ করে দিয়ে আসতে? তোমার বাপের বাড়িতে তুমি তো নিজে যেতে পারো। হাতে কয়েকটা টাকাও তো দেয়া যায়, কিছু যদি প্রয়োজন পড়ে। অন্যান্য বড়রা তো বউদের হাতে টাকা তুলে দেয়, তুমি কেন দিলে না? মাসের প্রথমে আমার মাইনের অর্ধেকটা তোমার হাতে তুলে দিই। তুমি নিজেও চাকরি করো, এরপরেও যদি তুমি কোথাও যেতে হলে তোমাকে টাকা তুলে দিতে হয়, তাহলে সত্যি আমার পক্ষে আর সম্ভব নয়। কিছু কিছু সময় তোমার কিছু আবদার বড্ড অন্যায় বলে আমার মনে হয়। আমি তোমার স্বামী, কোনো এটিএম কার্ড নয় যে যখন খুশি নাম্বার প্রেস করলে টাকা বেরিয়ে চলে আসবে। তুমি নিজে যখন চাকরি করো, আমি তো তোমার কাছ থেকে কখনো একটা টাকাও দাবি করিনি। ঠিক আছে শুভ, তোমার সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার যাত্রাপথ এতটা তেতো হোক আমি চাই না। আমি আসছি, বিকেলবেলা ইচ্ছে হলে আমি নিতে যেও, না হলে আমি একাই নিজের সময় মতন ঠিক চলে আসব। তুমি কি যাওয়ার পারমিশন চাচ্ছ নাকি নিজে যাচ্ছ সেটা জানাচ্ছ? আমি আমার মায়ের বাড়ি মায়ের অসুস্থতার জন্য দেখতে যাচ্ছি, এতে পারমিশন নেওয়ার কি আছে? সব মেয়েরাই তো বাবা মা অসুস্থ হলে দেখা করতে যায়, তাহলে আমি কেন যেতে পারি না? আর সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমি কিছু শুরু করিনি, শুধু এটুকুই জানানো ছিল বিকেলবেলা আমার পক্ষে তোমাকে আনতে যাওয়া সম্ভব নয়, কারণ ভোরের ট্রেনে আমার মাই বাড়িতে আসছেন। তোমার মা আসছেন মানে? হঠাৎ করে উনি এখানে আসতে যাবেন কেন? কই, আমাকে তো কিছু জানাওনি। জানানোর সময় পাইনি, তাই জানানো হয়নি। গতকাল তুমি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে মায়ের ফোন থেকে ফোন আসে। রিসিভ করার পর জানতে পারি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। তাই আমি বলেছি এখানে চলে আসতে। যতই হোক উনি তো আমার মা, ওনাকে দেখাশোনা করার দায়িত্ব আমারই। তাহলে কি আমি যাওয়াটা ক্যান্সেল করে দেব? তার কোনো প্রয়োজন নেই। তোমার তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, লাগেজ গোছানো হয়ে গেছে। তুমি কেন খামোখা যাওয়া ক্যান্সেল করবে? আর ওদিকে তোমার মা অসুস্থ, তুমি যদি না যাও তাহলে পরে আমাকেই অনেক কথা শুনতে হবে। পরে কথা শোনাচ্ছে, এখন একটু কষ্ট করে মায়ের সেবা যত্ন করা আমার কাছে বেটার হবে। তুমি যাও, আমি এই দিকটা ঠিক সামলে নেব। তুমি কিন্তু আমাকে মিন করতে চাচ্ছ। কি বলতে চাও তুমি? আমি তোমাকে সবসময় কথা শোনাই? না মিতুল, আমি কোনো কিছু মিন করতে চাচ্ছি না। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বরং তাড়াতাড়ি রওনা দাও। আমার মাও বোধহয় এবার স্টেশনে চলে আসবেন, ওনাকে আনতেও আবার স্টেশনে যেতে হবে। তুমি তো তোমার মাকে আনতেই যাচ্ছ স্টেশনে, তাহলে আমাকে একটু ড্রপ করে দিয়ে এসো। তুমি তো এইমাত্র বেরিয়ে যাচ্ছ, আর আমার মায়ের আসতে সামান্য দেরি হবে। ততক্ষণ কি আমি স্টেশনে বসে লোক দেখব? আমার খেয়ে দিয়ে কাজ নেই। তুমি চলে যাও ট্যাক্সি করে, আমি একটু পরে মাকে আনতে যাব। এমনভাবে বলছো যেন আমি তোমার পাশের বাড়ির লোক। একটু না হয় স্টেশনে বসে থাকতে হবে, তাতে কি এমন ক্ষতি হবে? আমাকে দিয়ে আসার পর মাকে নিয়ে আসবে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যেত। কিন্তু তবু তুমি জেদ ধরে বসে আছো। কিছু পুরুষ মানুষের এই এক দোষ, তারা মচকাবে তবু ভেঙে যাবে না। যাই হোক, তুমি তোমার মেন্টালিটি নিয়ে ভালো থাকো, পারলে সন্ধেই আনতে যেও। বিয়ের পর মেয়েদের জীবন কেমন যেন শখের করাত, আসতেও কাটে আবার যেতেও কাটে, অথচ কাউকে কিছু বলা যায় না। সকালবেলা শুভকে রাগ দেখিয়ে 4টে কথা শুনিয়ে বাড়ি থেকে বের হয়েছিল মিতুল। মায়ের বাড়িতে পৌঁছে কলিং বেলটা বাজাতেই ওর বোন ঝিলিক দরজাটা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। বিরক্ত ভাব নিয়ে মিতুলকে বলল, কি ব্যাপার মহারানী, হঠাৎ মায়ের বাড়ি এলে যে? তোমাদের তো পাত্তাই পাওয়া যায় না। মা মরল না বাঁচলো সে খবরও রাখো না, নিজের সংসার নিয়েই পড়ে থাকো। কেন যে আমার মাকে ভগবান তোমার মতো একটা মেয়ে দিয়েছিল বুঝি না। ঘরে ঢুকতে না ঢুকতেই বোনের এতগুলো কথা শুনে ভীষণ রাগ হল মিতুলের। এমনিতে বরের সাথে ঝগড়া করে এসেছিল সে, তার উপর আবার বোনের টিপ্পনি মারা কথা, বিষ পড়ার উপর নুনের ছিটার মতো লাগছিল। তবুও ছোট বোন বলে সে নিজেকে সামলে নিল। তারপর বোনের কথার উত্তরে বলল, তুই যে আজকে আসবি, মা তো আমাকে সে কথা বলেনি। মা আমাকে বলেছিল সে অসুস্থ, তাই আমি তাকে দেখতে এসেছি। কিন্তু এখানে তো দেখছি মা বেশ তার ছোট জামাইয়ের সঙ্গে গল্পে মশগুল। আমি যে দরজায় দাঁড়িয়ে আছি সে খেয়ালও নেই। যাই হোক, সামনে থেকে একটু সর, আমি ভেতরে তো যাই, তারপর না হয় বাকি খোঁচাগুলো মারিস। শর্মাদেবী আর চোখে দেখলেন তার বড় মেয়ে মিতুল এসেছে, কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ নয় সেটা শর্মাদেবীর কাছে।
উনি জামাইয়ের কথায় মনোনিবেশ করলেন। ছোট জামাই তার টাকার গল্প শোনাচ্ছে শাশুড়িকে। শাশুড়িও বেশ মজা করে শুনছেন জামাইয়ের গল্প। জানেন মা, গত মাসেই তো আমার অফিসের প্রায় 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট ফাইনাল করে পরে আবার ক্যান্সেল করে দিয়েছে। এতে হয়তো আমার একটু লস হলো, কিন্তু কি আর করা, আমার কাছে ডিসিপ্লিনটাই মেইন। শর্মা দেবী গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বললেন, তা বাবা, কত টাকার লস হলো? কি ডিসিপ্লিন ভেঙেছিল সে? ছোট জামাই মনোজ আর চোখে একবার মিতুলের দিকে তাকিয়ে নিল, তারপর মুখ টিপে হেসে বলল, তেমন কিছু না। ডিল ফাইনাল করার দিনে একটা ক্যাটক্যাটে লাল রঙের শাড়ি পরে এসেছিল এক ভদ্রমহিলা। লাল রঙ আমার বরাবরই অপছন্দ, তাই আপনার মেয়ের যত লাল রঙের শাড়ি ছিল সব কাজের মেয়ে সুভাকে দিয়ে দিয়েছে। লাল রঙটা কেমন অভদ্র আর আনকালচার্ড। মিতু নিজের চেহারাটা একটু তাকিয়ে দেখল। সেও আজকে একটা লাল রঙের শাড়ি পরে এসেছে। বাড়িতে যখন আয়না দেখছিল তখন নিজেকে খুব ভালো লেগেছিল, কিন্তু এখন ছোট বোনের জামাইয়ের খোঁচা মারা কথা শুনে নিজের প্রতি রাগ হচ্ছে মিতুলের। লাল শাড়ি পরে আসার জন্য নয়, বোন যে আজকে আসবে সেই খবর না নিয়ে বাড়িতে আসার জন্য। তা বাবা, বললে না তো কত টাকা লস হলো? আরে মা, আপনিও না, তেমন কিছুই না। ওই 1.5 কোটি টাকার অর্ধেক লস হয়েছে, মানে ধরুন 75 লাখের মতো আর কি। ও আপনি ভাবেন না, 2 মাসের মধ্যেই আমি দ্বিগুণ কামিয়ে নেব। তারপর আপনার জন্য একটা ডায়মন্ড সেট। এসব সোনার গয়না আপনার জন্য না, আপনি ঝিলিকের মা হয়ে সোনার গহনা পরবেন। এটা আমি জামাই হয়ে কি করে মেনে নেব বলুন? শর্মাদেবী লজ্জায় লাল হয়ে উঠলেন, গর্বের সঙ্গে বললেন, হিরে, সে তো অনেক দাম। অবশ্য তোমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন উনি বলেছিলেন একজোড়া হীরের দুল উনি আমাকে গড়িয়ে দেবেন। মিতুল মায়ের এই মিথ্যে কথা সহ্য করতে না পেরে বলল, কেন এত বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলছো? বাবা তো সামান্য কেরানির কাজ করতেন, উনি কিভাবে হীরের দুল দেবেন? আমি তো কখনো বাবাকে এসব বলতে শুনিনি। ঝিলিক এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মিতুলকে কথা বলতে দেখে সেও বলল, যেই একটু সুযোগ পেলি অমনি মাকে মিথ্যাবাদী প্রমাণ করছিস, তাই না? তোর বর তোকে কিছু দেয় না বলে আমার বাবা মাকেও দেবে না, সেটা তোকে কে বলল? তারপর বল, কিছুদিন আগেই তোদের বিবাহবার্ষিকী গেল, নেমন্তন্ন তো করলি না। আমরা না হয় খাবার প্যাক করে নিয়ে যেতাম, কিন্তু তবুও তো ডাকতে পারতিস। তোদের মতো এত কিপটেমি করে চললে আমরা কবেই কোটিপতি হয়ে যেতাম। হয়ে যেতাম কি বলছিস? তোরা তো কোটিপতি। আসলে আমাদের এই কয়েকদিন ধরে একটু ক্রাইসিস চলছে, তাই বিবাহবার্ষিকীতে কিছু করতেই পারিনি। করলে তোদের নিশ্চয়ই ডাকতাম। আর খাবার প্যাক কেন করতে হবে? ওইটুকু তো আমরাই দিতে পারতাম। ঝিলিক, তোমার দিদিকে বলে দাও আমরা অত সস্তা খাবার খাই না। তোমার দিদি আমাদেরকে ইনভাইট করলে আমাদের কাজের মেয়েদের পাঠিয়ে দিতাম না হয়, গিফট একটা নিশ্চয়ই তাদের হাতে দিয়েই পাঠাতাম। মিতুলের কান্না পেয়ে যাচ্ছিল বোন আর বোনের বরের কথা শুনে। মিতুল মনে মনে ভাবল, সকালে শুভর সাথে ঝগড়া হলো ঠিকই, কিন্তু শুভ একটা কথাও ভুল বলেনি। রাগের মাথায় 1 কাপ চাও করে দিয়ে আসেনি। মিতুলের বড্ড আফসোস হচ্ছে এখন। মিতুল বলল, তুমি কি আমাকে অপমান করানোর জন্যই নিজের অসুখের বাহানা দিলে মা? আগে বললেই পারতে ঝিলিকার মনোজ আসছে, তাহলে আমি অন্য একদিন আসতাম। তুমি তো জানোই তোমার বড় জামাই বিত্তবান না। 1.5 কোটি তো দূরের কথা, 150 টাকাও তাকে ভেবেচিন্তে খরচ করতে হয়। এদিকে তোমার ছোট জামাই ইচ্ছে হলেই তার শাশুড়িকে হিরে উপহার দেয়। কোথায় ওরা আর কোথায় আমরা? আমি বরং আজ আসি, তুমি ওদের জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করো। আরে মিতুল দি, চলে যাবেন মানে? যেতে দেব নাকি তোমাকে? আর এ বাড়ির খাবারের কথা বলছো? আমি আর ঝিলিক নিজেদের খাবার নিয়ে এসেছি। এখানের খাবার অনেক আনহাইজেনিক, এসব খাবার খেলে আবার ঝিলিকের পিম্পল হবে। 20টা বছর ধরে এই হ্যাসেলে রান্না খেয়ে বড় হয়েছে আমার বোন। পিম্পল তো দূরের কথা, কখনো পেট খারাপও হয়নি। আর এখন তার এ বাড়ির খাবারে আপত্তি? মাত্র 2টা বছরে এত পরিবর্তন? শোন দিদি, সবসময় আমাকে নিজের মতো ভাবাটা বন্ধ কর। আমি তোর মতো সামান্য একজন কেরানির বউ নই। তোর বর মাস গেলে হাতে গোনা কয়েক হাজার টাকা মাইনে পায়, সেখান থেকে না তোকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে আর না দামি গয়না। তোর মতন জীবন আমি কোনোদিনই চাইনি, তাই আমার স্বামী আজকে একজন সফল বিজনেসম্যান। তোদের যদি প্রয়োজন হয় তাহলে বলিস, আমার বরের অফিসে তোর বরকে একটা চাকরি পাইয়ে দেব। যতই হোক নিজের দিদি বলে কথা, আমি তো আর তোকে জলে ভাসিয়ে দিতে পারি না। তা তোর বর এলো না যে? শ্বশুরবাড়ি খালি হাতে আসতে পারবে না টাকা খরচের ভয়ে? বোন আর বোনের বরের এত অপমান করা সত্ত্বেও মিতুলের মা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। আর এটাই সবথেকে বড় অপমান মনে হয়েছে মিতুলের কাছে। অন্তত তার মা একবার প্রতিবাদ করতে পারত। ছোট বোন হয়ে বড় দিদির উপর কী ধরনের কথা বলছে। মিতুল তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি বরং এখন আসি। তুমি তোমার ছোট মেয়ে আর ছোট জামাইকে যত্ন আত্তি করো। আমরা সাধারণ মানুষ, দিন আনতে দিন খাই।
এত ভালো খাবার আমাদের কি আর পেটে সহ্য হবে? তার চেয়ে বরং আমি চলি, তুমি ভালো থেকো। আমার স্বামী ঠিকই বলে, আমরা যেমন মানুষ আমাদের তেমনই থাকা দরকার। সকালবেলা খামোখা মানুষটাকে চা না দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। ভেবেছিলাম অসুস্থ মায়ের একটু সেবা যত্ন করে বাড়ি ফিরে যাব। তোমার জন্য আমি আমার স্কুলও কামাই করেছি, কিন্তু এখানে এসে দেখছি তোমরা সবাই মিলে যেন আমার দারিদ্রতা নিয়ে খোঁটা দিয়েই চলেছ। মানছি আমার স্বামী অনেক গরিব, তোমার ছোট জামাইয়ের মতো অত পয়সা নেই, কিন্তু তার মানে এই নয় তাকে যখন খুশি অপমান করা যায়। দেখ মিতুল, তুই যেভাবে কথাগুলো গায়ে মাখছিস সেভাবে কিন্তু তোকে বলা হয়নি। ঝিলিক বলতে চেয়েছে তোর বর চাইলেই আর একটু ভালো চাকরি করতে পারে, কিন্তু সে ওই একই অফিসে গত কয়েক বছর ধরে কাজ করছে। তোকে একটু সুখে রাখার কি তার ইচ্ছে করে না? ঝিলিক তো বললো ওর বরের অফিসে একটা ভালো কাজ আছে। শুভকে বল না পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে এই নতুন অফিসে জয়েন করতে, ভালো মাইনে দেবে। না মা, তোমার জামাইয়ের পয়সা না থাকতে পারে, কিন্তু আত্মসম্মানবোধটা অনেক বেশি। তোমার ছোট জামাই তার প্রথম পক্ষে শ্বশুরের টাকায় তৈরি করা বিজনেস ভোগ করতে পারে, কিন্তু সেই অফিসের কোনো উচ্চপদস্থ র্যাঙ্কে আমার বর চাকরি করবে না। ঝিলিক আর মনোজের মুখটা কেমন গুমরা হয়ে গেল। ঝিলিক মনোজের দ্বিতীয় পক্ষের স্ত্রী। কোন একটি কারণে মনোজের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে তার প্রথম স্ত্রী, কিন্তু মনোজ তার পুরনো পক্ষের শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। সেখান থেকে আজকের এই ব্যবসা, জানিয়ে ঝিলিক আর তার বরের এত অহংকার। তার মানে তুই কি পরোক্ষভাবে আমাকে আমার সতীনের নাম ধরে খোটা দিলি? খোটা ঠিক দেইনি। আসলে কি বলতো, তুই যে শাড়ি গয়না এগুলো নিয়ে অহংকার করিস, সেই সমস্ত কিছুই মনোজের প্রথম পক্ষের স্ত্রীর। আমার মনে হয় নিজের স্বামীর টাকায় কেনা 2 টাকার জিনিসটা যতটা সুখের, অন্যের 10 লাখ টাকা দামের জিনিস ততটা সুখ এনে দিতে পারে না। সংসার করতে গেলে টাকা পয়সার দরকার হয়, তুই কি করে বুঝবি? তুই তো একটা ভিখিরি ঘরের বউ। তোর না আছে দামি গয়না, না আছে দামি শাড়ি, তাই নিজের বোনকেও তুই হিংসে করিস, আর হিংসে থেকে এই কথাগুলো বলছিস। ভুল করছিস তুই। তুই যে জিনিসগুলো নিয়ে অহংকার করিস সেগুলো যদি সত্যিই তোর হতো, তাহলে আমি কখনোই এগুলো নিয়ে একটা কথা শোনাতাম না। তবে আজকে আমার হাতে যা কিছু দেখছিস সবটাই আমার নিজের টাকায় কেনা, কিন্তু তোর জিনিসগুলো অন্যের দান, তাই আমার সঙ্গে কখনই তোর তুলনা চলে না। আজ আমি মায়ের অসুস্থতার জন্য আমার স্বামীকে অপমান করে ঘর থেকে বেরিয়ে এসেছি, যেটা আমার কখনোই উচিত হয়নি। আমার মা আমাকে মিথ্যে বলে আজকে এখানে নিয়ে এসেছে, শুধুমাত্র তোদের কাছ থেকে আমাকে অপমান করাবে বলে। ওই তো 2 টাকার চাকরি করে তোর বর, সবসময় তো বর বর করিস কেন? তুই কি ভাবিস পৃথিবীতে একমাত্র তোরই ভালো বর আছে, আর কারো নেই? 2 টাকার চাকরি করুক আর 2 লাখ টাকার, সে আমার কাছে সবচেয়ে খাঁটি মানুষ। অন্তত সে কখনো টাকার গরম দেখিয়ে আমাকে অপমান করে না তোদের মতন। তোরা তো আমার রক্তের সম্পর্কের, তবুও সুযোগ পেলে তোরা আমাকে নিচু দেখাতে ছাড়িস না, কিন্তু সে আমার রক্তের সম্পর্কের কেউ না, অথচ সে সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলে। প্রত্যেকটা মেয়ের কাছে স্বামীর ঘর স্বর্গের মতন। আজ আমি একটা কথা বলতে চাই, আমি আর এ বাড়িতে কখনোই ফিরব না, কারণ যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই সে বাড়িতে আসার কোনো ইচ্ছেও আমার নেই। আজকে এখানে না আসলে জানতেই পারতাম না, আসলে সঠিক মানুষের পৃথিবীতে অধিকাংশ মেয়ে সংসার ভেঙে যায়, তোদের মতন বোন আর মায়ের জন্য। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি আসছি, তোরা ভালো থাকিস। ক্লান্ত অবসন্ন হয়ে মিতুল ফিরে দেখে তার বর শুভ রান্নাঘরে নানা রকমের রান্না করে টেবিলের উপর সাজিয়ে রেখেছে। মিতুল ঘরে আসতে শুভ বলল, কি হলো, এত তাড়াতাড়ি চলে এলে যে? ঠিক আছে, এসে যখন পড়েছ তখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি, একসাথে খেতে বসবো। মিতুল যখনই বাপের বাড়ি যায় তখনই তার বোন টাকা পয়সার খোঁটা দেয়। বোনের কাছ থেকে অত অপমানিত হওয়ার পর বাড়িতে আর কিছু খেতে ইচ্ছে করছিল না মিতুলের, তাই সে চুপচাপ বসে পড়ল। তারপর 2 হাত দিয়ে নিজের মাথাটাকে চাপ দিয়ে ধরল। তাকে ওভাবে বসতে দেখে শুভ বলল, তোমার কি মনে হয় এইভাবে বসলে তোমার টেনশন কমবে? এইভাবে কারো টেনশন কমে না, বরং বেড়ে যায়। তোমার মায়ের শরীর কি খুব খারাপ? কি হলো, কথা বলছো না যে? এভাবে চুপচাপ হয়ে বসে থাকলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি, তোমার পছন্দের সর্ষে মাছ রান্না করেছি। তুমি তো খেতে খুব ভালোবাসো, জানি তোমার মায়ের মতো অত সুন্দর হয়নি। তুমি তো সকালবেলা আমাকে কফি করে দিয়ে গেলে না, তাই আমার হাতে সর্ষে মাছই খাও। সকালবেলা 1 কাপ কফি করে দিয়ে যেতে পারতে। খামাখা আমার সাথে ঝগড়া করে কি লাভ পেলে বলো তো? মিতুল ঝরঝর করে কান্না শুরু করল। যে মানুষটাকে সকালবেলায় এতগুলো কথা শুনিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সে মানুষটাই তাকে খাওয়ানোর জন্য এখন কত সাদাসাদি করছে, অথচ তার খেতে একটু ইচ্ছে করছে না। যেখানে রক্তের সম্পর্কের মানুষগুলো অপমান করে, সেখানে তার স্বামীর কাছ থেকে এত সাপোর্টে আনন্দে চোখে জল আসে, কিন্তু খেতে একবারও ইচ্ছে হচ্ছিল না মিতুলের। চোখের জল মুছে মিতুল বলল,
আমার একদম খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, আমার একটুও খিদে নেই। আর এই সময় আমাকে এত বিরক্ত করো না, আমার একটুও ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। যাদের জন্য আমি তোমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে গেলাম তারাই। আমি বুঝতে পেরেছি, তুমি মায়ের বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছো, তাই তো? নিশ্চয়ই তোমার বোন আর বোনের বর এসেছিল। তারা তো অনেক বড় লোক, তারা নিশ্চয়ই দামি দামি খাবার অর্ডার করে এনেছে। আমি তোমাকে দামি দামি খাবার খাওয়াতে পারি না ঠিকই, কিন্তু এগুলো আমার নিজের হাতে তৈরি করা। হয়তো আমার সঙ্গে কথা বলতে তোমার রাগ লাগছে, কিন্তু আমি যখন বলছি প্লিজ আমার সাথে খেতে বসো, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। শুভর এই কথাগুলো শুনে মিতুল আরও জোরে জোরে কান্না শুরু করল। ভেতর থেকে তার ভীষণ লজ্জাবোধ হচ্ছিল। শুভ কত ভালো একটা ছেলে, সে যদি আজ বাপের বাড়ি না যেত তাহলে হয়তো শুভর এই ভালো মানুষের দিকটা কখনোই বুঝতে পারত না। মিতুলকে কাঁদতে দেখে শুভ মিতুলের পাশে গিয়ে বসল, তারপর মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মায়ের শরীর কি খুব খারাপ? একদমই উঠতে পারছেন না? ওনাকে কি হসপিটালে ভর্তি করতে হবে? তাই তুমি কান্না করছো? দেখো, মানুষের বয়স হলে শরীর খারাপ হয়, আমার মায়েরও শরীর খারাপ। তবে আমি আমার মাকে যেভাবে দেখে এলাম, সে আমায় বলল তিনি একা এখন থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি এখানে তাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তিনি কিছুতেই আমাদের বোঝা হতে এখানে আসবেন না। এখানে এসে থাকলে আমাদের দুজনের খুব অসুবিধা হবে, দুজনেই তো চাকরি করি। আমার মা তো এখানে আসবে না, তুমি চাইলে তোমার মাকে এখানে এনে রাখতে পারো, ওনার কোনো অসুবিধা হবে না। হয়তো আমি তার ছোট জামাই ছোট মেয়ের মতন এত আরামে রাখতে পারবো না, কিন্তু আমি নিজের ছেলের মতন ওনার খেয়াল রাখতে পারবো। কিন্তু এবার তোমাকে বলতে হবে, তুমি এত কান্নাকাটি কেন করছো? কার জন্য তুমি এত চিন্তা করছো? যারা সবসময় তোমাকে অপমান করে, যারা তোমাকে নিয়ে সবসময় বিদ্রূপ করে, তোমার টাকা নেই বলে তোমাকে ছোট করে, তুমি তাদের জন্য চিন্তা করছো কেন? মিতুলের কথায় শুভ কিছু বুঝতেই পারল না। অবাক দৃষ্টিতে মিতুলের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে শুভ বলল, কিছু বাজে বাজে বকছো? আমি তো তোমার কথার মাথামুন্ড কিছু বুঝতে পারছি না। তুমি তোমার মায়ের বাড়িতে গিয়েছিলে, সেখানে এমন কি হয়েছে যার জন্য তুমি এমন কান্নাকাটি করছো? কার অপমানের কথা বলছো? আমাকে কি অপমান করবে? আমাকে অপমান করার মতন কি বা আছে? আমি তো খুব সাধারণ মানুষ। কে বলেছে তুমি সাধারণ? হয়তো তোমার অন্যদের মতো অত টাকা পয়সা নেই, কিন্তু তোমার মধ্যে যে মানবিকতা বোধ রয়েছে তা হাজার গুণে ভালো। হতে পারে তারা অনেক বড় লোক, তাদের অনেক পয়সা, কিন্তু তারা কখনোই তোমার মতন এত বড় মনের অধিকারী হতে পারবে না। কাদের কথা বলছো? তোমার বোন আর তোমার বোনের জামাই বুঝি তোমাকে কিছু বলেছে? কি আবার বলবে? ওরা কি বা বলতে পারে? মানুষকে অপমান আর ছোট করা ছাড়া ওরা আর কি বা করতে পারে? ওদের শুধু পয়সা আছে, সামান্যতম ভদ্রতা নেই। ঝিলিক আমার বোন হতে পারে, কিন্তু আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। ছাড়ো তো, ওরা ছোট মানুষ, একটু না হয় ভুল করে ফেলেছে। কিন্তু তুমি তো বড় দিদি, তুমি কেন ওদের সেই ভুল ধরে বসে থাকবে বলো? না শুভ, আজকে আমাকে বলতে দাও। এতদিন আমি ওকে ছোট বলেই ভেবে এসেছিলাম, সবসময় সব কিছুর জন্য ওকে ক্ষমা করে দিতাম, কিন্তু আজকে ও ওর সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। ওর মধ্যে পয়সার এতটাই দাম্ভিকতা চলে এসেছে যে কার সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাটাও আর ওর মধ্যে অবশিষ্ট নেই। আজ থেকে আমি আর ওর সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। তবে আমার মায়ের জন্য ভীষণ কষ্ট হয়, মাও শেষ পর্যন্ত কিছু টাকার জন্য এতটা নিচে নামতে পারলো। তবে মায়ের শেষ জীবনটা অনেক কষ্টের হতে চলেছে, তুমি এটা লিখে নিও। মায়ের সম্পর্কে কখনো এভাবে বলতে নেই। আমার মা শিখিয়েছেন, মায়েরা গুরুজন হয়। তারা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাদের বুকের স্তন্য পান করে আমরা আজকে এত বড় হয়েছি। তারা যদি কোনো অন্যায় করেও থাকে, তবে তাদের সে অন্যায়টাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা তো তাদেরই সন্তান। তারা যদি আমাদেরকে মানুষ না করে দিত, তাহলে কি আমরা এত বড় বড় কথা বলার সুযোগ পেতাম? তুমি যে চোখে সমাজকে দেখো, সমাজ তোমাকে সেই চোখে দেখে না। সবসময় তুমি গরিব বলে ওরা তোমাকে ছোট করে। এমনকি মাও আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অপমানটাকে চুপচাপ শুনলো, অথচ তার ছোট মেয়েকে একবারও শাসন করে বলল না যে সে ভুল করছে। সেটাই স্বাভাবিক। তোমার ছোট বোন আর তার বর প্রত্যেক মাসে তোমার মায়ের জন্য দামি দামি গয়না পাঠায়, হাতে টাকা দেয়। সেই জায়গায় আমি তার জন্য কিছুই করি না। সে আমাকে এর জন্য বারংবার খোটাও দিয়েছে, কিন্তু আমি কিছু মনে করি না। টাকা পয়সার থেকেও সবচেয়ে বেশি দামি হলো ভালোবাসা, যেটা আমার কাছ থেকে উনি সবসময় পাবেন। তোমার মাকে একবার জানিও, ওনার যদি কখনো মনে হয় উনি এখানে এসে ভালো থাকবেন, তাহলে নির্দ্বিধায় এখানে এসে থাকতে পারেন। এটা ওনার নিজের মেয়ের বাড়ি, তাই লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তুমি আমার মাকে তোমার বাড়িতে থাকতে দিবে? কিন্তু আমার মা তো কথায় কথায় উঠতে বসতে তোমায় অপমান করে। আজকে আমি ও বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে আর কিছুই বলবে না, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে সবটা তোমাকে শেয়ার করে রাখা উচিত, যাতে আগামী দিনে এ ধরনের ভুল করার আগে তুমি অপমানটা মনে রাখো।
মিতুল আর শুভ দুজনের মধ্যে অনেক কথা শেয়ার করার পর শুভ টেবিল থেকে একটা খাবারের প্লেট নিয়ে এসে মিতুলের মুখের সামনে হাত দিয়ে ধরল। তারপর বলল, ঠিক আছে, অনেক রাগ করা হয়েছে, আর রাগ করতে হবে না। উনি তোমার মা হন, আর ওরা তোমার ছোট বোন। তাই এদের উপর রাগ করে থেকে কি হবে বলো? তুমি বরং আমার হাতের এই রান্নাটুকু খেয়ে দেখো। সকাল থেকে তুমি যাওয়ার পর না খেয়ে বসে আছি। তুমি না খেলে কিন্তু আমি একদমই খাবো না। শুভর অনেক জোরাজোরিতে মিতুল মুখে খাবার নিতে বাধ্য হল। তারপর মিতুল শুভর কাঁধে মাথা নুইয়ে দিয়ে বলল, আমি অনেক বড় ভুল করেছিলাম তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। সত্যি আমি মনে মনে ভীষণ অনুতপ্ত। পারলে আমায় ক্ষমা করে দিও। সকাল সকাল ও বাড়ি গিয়ে মুডটাই প্রায় নষ্ট হয়ে গেল। তার থেকে যদি তোমার সঙ্গে বসে চা বিস্কিট খেতাম ভালো হতো। সকালে চা বিস্কিট খাওনি তো কি হয়েছে? দুপুরবেলায় তো ভাত মেখে খাইয়ে দিচ্ছি, এটা আবার কম কিসের? আমি তোমাকে খাইয়ে দিই, আর তুমি আমাকে খাইয়ে দাও। তুমি একটা কথা মনে রেখো, পৃথিবীর সব মানুষ পাল্টে গেলেও তোমার শুভ কখনোই পাল্টে যাবে না। আমি সবসময় তোমাকে এভাবে আগলে রাখব। এবার শুভর কথায় হেসে উঠল মিতুল। হাসতে হাসতে বলল, ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক আদর করা হয়েছে। এবার আমার আরও অনেক কাজ আছে। স্কুলের খাতাগুলো দেখতে হবে। খাওয়া শেষ করে থালা বাসনগুলো সিঙ্কের উপর নামিয়ে রেখো। আমি বিকেলবেলা ধুয়ে নেব। তোমাকে ধোয়ার আর কোনো দরকার নেই। রোজই তো তুমিই করো, আজকে আমি একটু ধুলে ক্ষতি কি? তুমি এটা নিয়ে একদম ভেবো না। তোমার যখন ঘুম পাচ্ছে তুমি তখন শুয়ে একটু রেস্ট করো। আমি থালা বাসন ধুয়ে তোমার কাছে যাচ্ছি। শুভ আর মিতার কথা তখনও শেষ হয়নি। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মিতুলি উঠে যাচ্ছিল দরজা খোলার জন্য, কিন্তু শুভ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি কে আসছে। তোমাকে অত চিন্তা করতে হবে না। শুভ দরজা খুলে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার নিজের শাশুড়ি। দুই চোখ ভর্তি জল, শাড়িটা সঠিকভাবে পরা নেই। যেন মনে হচ্ছে রাস্তায় আসতে আসতে কেউ তাড়া করেছে, এবং সেই ভয়ে উনি মেয়ের বাড়িতে ঢুকেছেন। কি হয়েছে মা? আপনাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? তাছাড়া আপনি এত সন্ধ্যার পর এখানে এলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাকে দেখে মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার মেয়ে তো একটু আগে বাড়িতে এসেছে, আপনি তো তার সাথে এলেও পারতেন। তাহলে আপনাকে আর এত কষ্ট করে একা একাই বাড়িতে আসতে হতো না। আমি তো ভাবিনি আজকে এভাবে তোমার বাড়ি আসতে হবে। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা। আমি কাজকে হিরে ভেবেছিলাম, আর হিরেকে কাজ। ছোট মেয়ে বুঝি ঘর থেকে বের করে দিয়েছে, তাই না? তুমি যেরকম, তোমার সাথে এরকম হওয়া উচিত। তুমি সবসময় টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করো। শুভ মিতুলকে হাতের ইশারায় থামতে বলে। না শুভ, তুমি আমাকে থামিও না। সকালে যখন ওনার বাড়ি গেলাম তখন উনি আমাকে ছোট মেয়ে আর জামাইকে সঙ্গে নিয়ে তোমার দারিদ্রতা তুলে অনেক অপমান করেছেন। আর সন্ধেবেলায় এসেছেন কুমিরের কান্না কাঁদতে।